গুড মর্নিং এভরিওয়ান। রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি মডেল কোয়েশ্চেন নম্বর 2। প্রথমে আমরা জেনে নেব যে একের দাগের যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি আছে প্রথমে কোয়েশ্চেন দেখে নি। প্রথম কোয়েশ্চেন যেটা আছে, ইজারদারি বন্দোবস্ত চালু করেন কে? তাহলে স্বাভাবিকভাবে আমাদের যেটা জানতে হবে যে ইজারদারি বন্দোবস্ত চালু করেন কে, সেটা উত্তর হয়ে যাবে আমাদের ওয়ারেন হেস্টিং। সময়কালটা যদি আমরা একটু দেখে নিই, কত সালে? না 1772 খ্রিস্টাব্দে। তাহলে কোয়েশ্চেনটা হয়ে গেল আমাদের। এটা অ্যান্সার কি হলো? ইজারদারি বন্দোবস্ত চালু করেন কে? না ওয়ারেন হেস্টিংস। এরপরে আমাদের কোয়েশ্চেন নম্বর 2 চলে আসি আমরা। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কবে? তাহলে জানবো কোথায় চালু হয়েছিল, এটা আমরা জেনে নেব। তাহলে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? না রিসরায়। অ্যান্সার হয়ে যাবে আমাদের হুগলির রিসরায়। কোথায়? না হুগলির রিসরায়। সময়কালটা যদি আমরা দেখে নিই, 1855 খ্রিস্টাব্দে। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3-তে। কি আছে কোয়েশ্চেনটা জেনে নিই। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? তাহলে কোনটি? না সাপ্তাহিক পত্রিকা আমাদের যেটা অ্যান্সার হবে এখানে সেটা বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। এটা কবে? সময়কালটা কত? 1780 খ্রিস্টাব্দে। সময়কালটা দেখে নিয়ে 1780 খ্রিস্টাব্দে। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4। কি কোয়েশ্চেনটা আছে একটু জেনে নিই। না গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা 1803 খ্রিস্টাব্দে নিষিদ্ধ করেন কে? তাহলে আমরা স্বাভাবিকভাবে জেনে নেবো অ্যান্সারটা, যেটা উত্তরটা কি। না এটা প্রথাটা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। তাহলে কি উত্তর পেয়ে গেলাম? লর্ড ওয়েলেসলি। এরপরে কোশ্চেন নম্বর 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার যে 5, সেখানে প্রথম যে কোয়েশ্চেন আছে সে কোয়েশ্চেনটা হলো গিয়ে 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? তাহলে কি? না বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার কি হবে? না অ্যান্সার যেটা হবে সেটা হলো গিয়ে আত্মারাম পান্ডুরঙ্গ। অ্যান্সার কি হয়ে গেল? আত্মারাম পান্ডুরঙ্গ। তাহলে আমাকে জিজ্ঞেস করা হয় যে 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বাভাবিকভাবে সিম্পলি আমরা কি বললাম বা জানলাম? না আত্মারাম পান্ডুরঙ্গ। এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা কি? না সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল কোন পত্রিকা? তাহলে কোন পত্রিকা হবে? না এটা গিয়ে হবে হিন্দু প্যাট্রিয়ট। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটায় আমরা কি মানে দেখেছি না সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে পত্রিকাটাতে কি উল্লেখ করা আছে? না সেই সময়কালে কিভাবে এই সরল সাদাসিধা শান্তিপ্রিয় কঠোর পরিশ্রমী সাঁওতালদের যেভাবে হচ্ছে অত্যাচার করা হচ্ছে, তাদের শোষণের চিত্রটাকে সেখানে আমরা দেখবো যে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা প্রথমে আমরা দেখে নেব। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? তাহলে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তরটা কি হবে? না আত্মীয় সভা প্রতিষ্ঠা করা রাজা রামমোহন
রায়। রাজারা মনে কি করেন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই আত্মীয় সভা প্রতিষ্ঠার কি যে লক্ষ্য ছিল কি না, সমাজ সংস্কার করা। তাহলে সমাজ সংস্কারের লক্ষ্যে কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাভাবিক। কে করেছিল? রাজা রামমোহন রায়। সময়কালটা যদি জেনে নিই, এটা হচ্ছে 1815। 1815। হুম। 1815 খ্রিস্টাব্দে এটা গেল। এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8-এ যে কোয়েশ্চেনটা আছে, সেই কোয়েশ্চেনটা হলো, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে কোন সভা? বলি। তাহলে এটা অ্যান্সার কি হবে না, এটার অ্যান্সার হবে গিয়ে বঙ্গভাষা প্রকাশিকা সভা। আমরা জানি, জেনে নিলাম অ্যান্সারটা কি হলো না, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম ভারতের জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে উঠছে। তাহলে এটা কত সালে গড়ে উঠেছিল যদি আমরা দেখে নিই, কোশ্চেন 8, জাতীয়তাবাদী হিন্দু মেলা, যেমন হিন্দু মেলা। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা নব গোপাল মিত্র প্রতিষ্ঠাতা ছিল এই হিন্দু মেলার। তারপরে এটা সময়কাল যদি দেখে নিই আমরা, 1863 খ্রিস্টাব্দে। এটা হলো একটা হিন্দু মেলা। একে আবার চৈত্র মেলাও বলা হয়। এরপরে জমিদার সভা। জমিদার সভায় সময়কাল কত? এটা একটা রাজনৈতিক সংগঠন। এটা সময়কাল হচ্ছে 1838 খ্রিস্টাব্দ। এরপরে কি আছে? বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা অ্যান্সার। বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সময়কালটা 1836 খ্রিস্টাব্দ। এটা ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কি না, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা হলো গিয়ে অ্যান্সার। কিন্তু ইন্ডিয়ান লিগটা কি করে প্রতিষ্ঠা করেছিল একটু জেনে নি, জেনে নেওয়ার জন্য। ইন্ডিয়ান লিগ 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে তাহলে ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেছিল? শিশির কুমার ঘোষ। তাহলে এগুলো আমরা এত কিছু জানলাম কেন, জানতে হলো কেন আমাদেরকে না, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কি হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়, কে করেছিল? জমিদার সভা হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়? বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয় কবে? ইন্ডিয়ান লিগ কবে প্রতিষ্ঠা হয়? এগুলো আমাদেরকে জানতে হবে, কেন এগুলো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কোশ্চেন নম্বর 9 চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 9 যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখে নেব। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন কে? তাহলে এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে লর্ড লিটন।
তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে, স্বাভাবিকভাবে আমরা কি না অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে লর্ড লিটন। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল লর্ড লিটন। এরপরে কোয়েশ্চেন নম্বর 10 যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়। তাহলে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হচ্ছে না এটার অ্যান্সার কোনটা হবে না ডি এর দাগে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তাহলে আমরা পেয়ে গেলাম একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে 10টা কোয়েশ্চেন ছিল সেই 10টা কোয়েশ্চেন আমরা সম্পূর্ণ করলাম। এরপর আমরা আসবো 2 এর দাগের নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোয়েশ্চেনটা আছে এর দাগে একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন। তাহলে এটা অ্যান্সার কি হবে দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত। এখানে আমরা অ্যান্সারটা 2 এর দাগের এর একের অ্যান্সার যেটা সেটা আমরা জেনে নেব। অ্যান্সার কি হবে বীরেশলিঙ্গম পান্তুলু। তাহলে দক্ষিণ ভারত দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত। তাহলে অ্যান্সার কি হয়ে গেল বীরেশলিঙ্গম পান্তুলু। তাহলে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম 2 এর দাগের এর একের প্রশ্নের অ্যান্সারটা। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 চলে যাব। মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন। তাহলে মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন তাহলে এটা আমরা জেনে নিই। কে চালু করেন মহারাষ্ট্রে শিবাজী উৎসব বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক কি করছে না মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করছে। তাহলে এটা গেল। এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3তে যেটা আছে সেটা হচ্ছে কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল। এটার অ্যান্সার আমরা জেনে নেব। কোন পত্রিকা না যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা। তাহলে যুগান্তর পত্রিকা ছিল বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। তাহলে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা জেনে নিলাম। তাহলে আমরা কি জিজ্ঞেস করলে আমরা সহজেই কিন্তু কি করব না 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এখানে যে হচ্ছে 2 এর দাগের এর যে 3টে কোয়েশ্চেন আছে 3টে কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো। এরপর আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। কি শূন্যস্থান পূরণে কি কোয়েশ্চেনগুলো আছে। শূন্যস্থান পূরণ বিয়ের দাগে প্রথম যে কোয়েশ্চেনটা আছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। কে ছিলেন এটা তোমরা জেনে নেব উত্তরটা কি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার প্রথম শূন্যস্থান পূরণে যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার হচ্ছে সেটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবারে হচ্ছে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ 2।
যেটা আছে ড্যাশ 883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে কে 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন? তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী। তাহলে এটার অ্যান্সার হলো কি? রামতনু লাহিড়ী। এরপরে শূন্যস্থান পূরণের যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেন নম্বর 3 তে, এটা হলো ড্যাশ ছিলেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা। তাহলে কোয়েশ্চেনটা কি? ড্যাশ ছিলেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা, কে ছিলেন? তাহলে উত্তর হয়ে যাবে আমাদের তিতুমির। তিতুমির। তিনি কি নামে পরিচিত? মীর নিসার আলী। তিনি মীর নিসার আলী নামে পরিচিত। যদি বলা হয় তিতুমিরের প্রকৃত নাম কি, বলবে যে মীর নিসার আলী। তাহলে এ ছিল বাংলা ওহাবি আন্দোলনের নেতা। তাহলে আমাদের বি শূন্যস্থান পূরণ যে 3টা কোয়েশ্চেন ছিল, সেই 3টা কোয়েশ্চেনে আমরা কিন্তু সলভ করে নিলাম। যে 3টা উত্তর হবে এই 3টা কোয়েশ্চেনে, সেই উত্তরগুলো আমরা জেনে নিলাম। প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের ছিল যে ড্যাশ 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রামতনু লাহিড়ী। আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ড্যাশ ছিলেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা। তাহলে কে ছিলেন বাংলায় ওহাবি আন্দোলনের নেতা? তিতুমির, যিনি মীর নিসার আলী নামে পরিচিত, যার প্রকৃত নাম মীর নিসার আলী। এরপরে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল? সি, অপশন সি। অপশন কোশ্চেন নাম্বার সি এর 1 যে কোশ্চেনটা আছে এটা কি আছে? 453 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটা তাহলে ঠিক না ভুল? এটা সম্পূর্ণ ভুল। কেন? 853 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের আমলে নয়। তাহলে কি হবে? লর্ড ডালহৌসির আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তাহলে এটা কি হয়ে যাবে? সি এর যে অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 1 এর, এটা হয়ে যাবে কি না ভুল। তাহলে এটা কি হয়ে গেল? ভুল। তাহলে এটা কি হয়ে গেল? না ভুল হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি কোয়েশ্চেন নাম্বার যে 2 যে কোয়েশ্চেনটা আছে, ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। তাহলে এটা সঠিক না ভুল? এটা সম্পূর্ণ সঠিক। কারণ ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা কি না ঠিক। এরপরে এর যে কোয়েশ্চেন নম্বর 3 আছে যে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত ফাতকে বলা হয়। এটা ঠিক তা ভুল? এটা একদম সম্পূর্ণ সঠিক অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমাদের ঠিক। তাহলে আমরা 3টা যে অ্যান্সার পেয়ে গেলাম, মানে ঠিক ভুল সত্য মিথ্যা। প্রথমটা হলো গিয়ে কি ভুল, আর পরে দুটো হলো আমাদের সঠিক। এরপরে আমরা দাগের নিচে যে বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা নির্বাচন করব। তাহলে আমাদের বিবৃতির প্রথম যেটা আছে সেটা আমাদেরকে একটু করে নিতে হবে। করে নেব। তাহলে আমরা এখন প্রথমে যে 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল, ব্যাখ্যা মানে বিবৃতি, একটা বিবৃতির আন্ডারে সঠিক যুক্তি বা সঠিক ব্যাখ্যা যেটা সেটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে।
প্রথমত আমরা যে ব্যাখ্যাটা দিয়ে দেওয়া আছে সেটা হলো সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাহলে এটা ব্যাখ্যা নম্বর 1। আর ব্যাখ্যা নম্বর 2 কি, দেশীয় সিপাহীদের বিনা বেতনে সেনাবাহিনীতে কাজ করানো হতো। আর 3 নম্বর হচ্ছে ব্যাখ্যা, ব্রিটিশ কর্তৃপক্ষ সিপাহীদের সেনাবাহিনী থেকে পদত্যাগের নির্দেশ জারি করে। তাহলে 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে সঠিক যদি আমরা যুক্তিটা বা ব্যাখ্যাটা আমরা দেখি তাহলে কি হবে, সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাহলে ডি এর দাগের অ্যান্সার হয়ে গেল আমাদের কি, সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। এরপরে আমরা বিবৃতি নাম্বার 2 এ চলে যাব। 2 এর বিবৃতি আমরা দেখে নেব, যে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। ব্যাখ্যা যেটা দেওয়া আছে প্রথম, সেটা হচ্ছে ব্রিটেনের শিল্প বিপ্লব জনিত সুতি বস্ত্রের সামগ্রিক বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। ব্যাখ্যা নম্বর 2, কোম্পানি ভারতের সুতি বস্ত্রের ধ্বংস সাধন করতে চেয়েছিল। ব্যাখ্যা নম্বর 3, সুতি বস্ত্র সামগ্রী টেকসই ছিল না। তাহলে এখানে আইন করে ব্রিটেনে সুতি কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল কেন না, ব্রিটেনে শিল্প বিপ্লব জনিত সুতি বস্ত্রের সামগ্রী বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। তাহলে আমাদের বিবৃতি সঠিক যেটা ব্যাখ্যা সেটা হয়ে গেল, ব্রিটেনের শিল্প বিপ্লব জনিত সুতি বস্ত্রের সামগ্রী বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। এরপরে আমরা বিবৃতি নাম্বার 3 এ চলে যাব। তাহলে 3 এর বিবৃতি আমরা দেখে নেব একটু, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। তাহলে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ আমাদেরকে কেন সফল হয়নি তার ব্যাখ্যাগুলো দেখে নেব। তাহলে বিপ্লবীদের কাজকর্ম গুপ্ত থাকার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, সরকারের কঠোর দমননীতির জন্য। ব্যাখ্যা 3 নম্বরে যেটা আছে, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ এদের গড়ে ওঠেনি। তাহলে এখানে যেটা হবে, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি, তার সঠিক যে ব্যাখ্যা সেটা হবে সরকারের কঠোর দমন নীতির জন্য। তাহলে কি হলো অ্যান্সারটা, সরকারের কঠোর দমন নীতির জন্য কিন্তু বিপ্লবী যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সেটা কিন্তু সফল হয়নি। তাহলে আমরা এটা অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব তিনের দাগের কোয়েশ্চেনে চলে যাব। আমরা 3 দাগের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। আমরা কিন্তু সবগুলো আলোচনা করব। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা সভা সমিতির যুগ, সভা সমিতির যুগ, প্রথমত সভা সমিতির যুগ বলতে কি বোঝায় আমরা দেখব। ঊনবিংশ শতকে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে, ঊনবিংশ শতকে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে সভা সমিতি, যে সমস্ত সভা সমিতিগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে আমরা কয়েকটা সভা সমিতি কথা জানবো। তাহলে এই সময়কালটাকে কেন সভা সমিতির যুগ বলছে না, সভা সমিতির যুগ আমরা দেখছি কি না, জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দে কি গড়ে উঠছে, কোন সভা সমিতিটা, বঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা 1836 খ্রিস্টাব্দে। তারপরে জমিদার সভা, সময়কালটা কত, 1838 খ্রিস্টাব্দ।
হিন্দু মেলা 1863 খ্রিস্টাব্দে। ভারত সভা সভা 1876, ভারত সভা 1800 খ্রিস্টাব্দে। তাহলে এই যে আমরা যে সভা সমিতিগুলো দেখলাম, এগুলো সবাই কিন্তু ঊনবিংশ শতকে গড়ে উঠছে। প্রথমে কি না 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে, ভারত সভা 1876 খ্রিস্টাব্দে। তাহলে এই যে সভা সমিতিগুলো গড়ে উঠছে, এটাকে বলা হচ্ছে ভারতের প্রথম বঙ্গভাষা যে প্রকাশিকা সভা, তাকে বলা হচ্ছে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন। আর দ্বিতীয়ত জমিদার সভা, এটা হচ্ছে রাজনৈতিক সংগঠন বলা হচ্ছে। এই যে সভা সমিতি যুগ ঊনবিংশ শতককে বলা হচ্ছে, মূলত আমরা কি দেখব, আঠারোশো 57 খ্রিস্টাব্দের সময় কাল থেকে 1857 খ্রিস্টাব্দের সময়কাল থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সময়কালকে কি বলা হচ্ছে, সভা সমিতি যুগ। তাহলে 1857 খ্রিস্টাব্দের সময়কাল থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দের সময়কাল পর্যন্ত কে বলা হচ্ছে সভা সমিতি যুগ। এই ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে যিনি অভিহিত করেছিলেন, তার নাম কি, ডক্টর অনিল শীল। ডক্টর অনিল শীল তিনি হচ্ছে 1849 শতককে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছিলেন। তাহলে যদি আমরা জেনে নিই যে সভা সমিতি যুগ বলতে কি বোঝো, তাহলে এক কথায় 1857 খ্রিস্টাব্দের সময় থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সময়কালকে আমরা কি বলবো না সভা সমিতির যুগ বলবো। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার, যেটা 2 আছে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। তাহলে এটা আমরা জেনে নেব, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ 3-2। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, তাহলে আমরা এটা পারবো স্বাভাবিকভাবে। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে কি না মহাবিদ্রোহ হয়েছিল। কোথায় কোথায়, মিরাট, 1857 খ্রিস্টাব্দে মিরাট, ব্যারাকপুর, দিল্লি, লখনৌ। তাহলে হচ্ছে এই জায়গাগুলোতে আমরা দেখবো কি না এই যে বিদ্রোহটা
হচ্ছে মহাবিদ্রোহ। এর প্রত্যক্ষ কারণ কি ছিল? না 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ যে প্রত্যক্ষ কারণ ছিল সেটা হলো এনফিল্ড রাইফেলের টোটাল প্রচলন। এনফিল্ড এনফিল্ড রাইফেলের টোটাল প্রচলন। এনফিল্ড রাইফেলের টোটাল প্রচলন। টোটাল প্রচলন 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর সময় আমরা দেখবো যখন কি হচ্ছে না মহাবিদ্রোহ হচ্ছে, তখন আমাদের যে সিপাহী যে যারা ছিল, তারপরে অনেকেই কি সেই সময় বিদ্রোহ করছে মানুষজন। সেই সময় রাজা মহারাজা হচ্ছে সিপাহীরা, তার মানুষ সামন্ততন্ত্ররা সবাই কিন্তু ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ করছে। এবং সেখানে বিদ্রোহের যেটা প্রত্যক্ষ কারণ ছিল সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের টোটাল প্রচলন। এমন একটা বিষয় রটিয়ে দেওয়া হলো যেটা কিনা হিন্দু মুসলমানের মধ্যে একটা মানে বিদ্বেষের বাতাবরণ সৃষ্টি হয়ে গিয়েছিল। কিরকম না টোটা এনফিল্ড রাইফেলের যে টোটা যে কার্তুজটা ছিল সেই কার্তুজটা হচ্ছে নাকি হচ্ছে গরু শুকুরের চর্বি মেশানো ছিল, এবং সেটা উভয় পক্ষ হিন্দুদের ক্ষেত্রেও সেটা ধর্মনাশের কারণ এবং মুসলিমদের ক্ষেত্রেও সেটা ধর্মনাশের কারণ। এইভাবে তাদের মধ্যে এই বিষয়টা রটিয়ে দেওয়ার ফলে তারা কি করছে না ব্রিটিশদের এগেনস্টে বা তাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করছে, এবং তারা কিন্তু সেই কার্তুজ বা এনফিল্ড রাইফেলের যেটা টোটা ছিল সেটা কিন্তু তারা ব্যবহার করতে চাইছে না। ব্যবহার করতে চাইছে না কারণ সেটা তাদের ধর্মনাশের কারণ হয়ে উঠছে। তাহলে সেটা তাদের কি হয়ে উঠছে না ধর্মনাশের কারণ হয়ে উঠছে। তাহলে এটা ছিল সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তাহলে কি এনফিল্ড রাইফেলের টোটাল প্রচলন। এবারে আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 3। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? আমাদের কোশ্চেন নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়। তাহলে এই যে কোশ্চেনটা এটা আমাদেরকে জানতে হবে কাদেরকে বলা হয়। যদি অ্যান্সার আমরা দেখে নিই বা অ্যান্সার করি কাদের বলা হচ্ছে, কাদের বলা হচ্ছে, কাদের বলা হয়, এটা অ্যান্সার যদি আমরা করি কি হবে, কাদের বলা হচ্ছে না হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি কে ছিলেন? হিন্দু কলেজের শিক্ষক। তাহলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কে? হিন্দু কলেজের শিক্ষক। এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যিনি কিনা ছিলেন হিন্দু কলেজের শিক্ষক, তার যে অনুগামী বা ছাত্রদের, তাহলে ডিরোজিওর যারা অনুগামী তার যারা ছাত্র তাদেরকে আমরা কি বলছি নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল
গোষ্ঠী। তাহলে এক কথায় নবাঙ্গ বা ইয়ংমঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? ডিরোজিও অনুগামীদের বা তার ছাত্রদের হচ্ছে নবাঙ্গ বা ইয়ংমঙ্গল গোষ্ঠী বলা হয়। এরপরে এই ইয়ংমঙ্গল গোষ্ঠীর সদস্য কারা ছিল? ইয়ংমঙ্গল গোষ্ঠীর সদস্য কারা ছিল? কারা ছিল? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রাধানাথ সিকদার, সিকদার, আরো অনেকেই ছিলেন এর সঙ্গে। এরপরে এই যে নবম গোষ্ঠী, তারা বিভিন্ন প্রথার বিরোধিতা করছে। জাতপাত, বাল্য বিবাহ, অস্পৃশ্যতা, বৈবাহ, প্রত্যেক প্রথার কিন্তু তারা বিরোধিতা করছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাবো। কোশ্চেন নাম্বার 4-এ কি আছে? কি আছে 3 নম্বর কোশ্চেন নাম্বার 4-এ? অবশিল্পায়ন। শিল্পায়ন, অবশিল্পায়ন বলতে কি বুঝি আমরা জেনে নেব। না, শিল্পের ক্ষেত্রে, ভারতীয় শিল্পের ক্ষেত্রে এক প্রকার কি দেখা যাচ্ছে? না, অবনতি দেখা দিচ্ছে। কি হবে সেটা? না, 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার তারা কিন্তু কি করছে? না, হারিয়ে ফেলছে। এর ফলে ব্রিটেনে তৈরি যে শিল্প দ্রব্য পণ্য, সেগুলো কি হচ্ছে? না, ভারতের বাজারে প্রতিনিয়ত প্রবেশ করছে এবং এক প্রকার ভারতীয় শিল্পের সঙ্গে কি হচ্ছে গিয়ে? না, যে ব্রিটেনের শিল্পের বৈষম্যমূলক প্রতিযোগিতার তারা হচ্ছে সম্মুখীন হচ্ছে। এর ভারতীয় শিল্প আমরা সাধারণত জানি কি? কুটির শিল্প। এবং সেই শিল্পের সঙ্গে যখন কি হবে? না, ব্রিটেনের শিল্পের যখন একটা বৈষম্যমূলক প্রতিযোগিতা হবে, সেক্ষেত্রে ভারতীয় শিল্প অবনতি লক্ষ্য করা যাবে। তাহলে এক প্রকার ভারতীয় শিল্পের যে অবলুপ্তির প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? অবশিল্পায়ন। তাহলে অবশিল্পায়ন ক্লিয়ার? না, এটা সঠিকভাবে আমাদেরকে এক কথা যদি আমরা বলতে চাই, মানে বলতে পারি যে ভারতীয় শিল্পের অবলুপ্তির যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? না, অবশিল্পায়ন। তাহলে কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট। এখন আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাব। 5-এর কোশ্চেন নাম্বার 5-এর কোশ্চেন কি আছে? না, সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু জেনে নেব। সূর্যাস্ত আইনের পরিণতি, আমরা কি দেখেছি? যে অনুপনিবেশিক অর্থনৈতিক চরিত্রে যখন আমরা পড়েছিলাম, সেখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা কি? সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনে কি বলা হয়েছিল? মানে সূর্যাস্ত আইনটা কি ছিল? না, চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদের ক্ষেত্রে একটা সমস্যার দিক ছিল। কিরকম সমস্যা? মানে তাদেরকে কি করতে বলা হয়েছিল? না, কোম্পানি জমিদারদের সঙ্গে একটা চুক্তি করেছিল যে তারা কে
একটা নির্দিষ্ট রাজস্ব কোম্পানিকে জমা দিতে হবে, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে সূর্য ডোবার আগে তারাকে সেটা জমা দিতে হতো। এবং যদি তারা জমা দিতে না পারে তাহলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হয়ে যেত। এই যে সূর্যাস্তায়নের পরিণতি কি হয়েছিল তাহলে জমিদারদের ক্ষেত্রে, আমরা এক প্রকার কি করে দেখবো না, একটা সমস্যার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। মানে তারা প্রকৃত জমির যে অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে কিন্তু প্রকৃত জমির মালিক সেটা কিন্তু কে না, সেই কোম্পানি। তাই আমরা কি দেখবো পরিণতিটা না, পরিণতি এই হচ্ছে যে জমিদারকে কি হচ্ছে না অনেক ক্ষেত্রে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা হচ্ছে গেল পরিণতি। এবারে আমরা কোশ্চেন নম্বর 6, আমরা কোশ্চেন নম্বর 6 এ যে কোশ্চেনটা আছে সেটা কি কোশ্চেনটা, দাক্ষিণাত্য হাঙ্গামা কি। তাহলে আমরা কি দেখবো, দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে কি হচ্ছে দাক্ষিণাত্যে সে সময় আমরা দেখবো কৃষক বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছে। সময়কালটা কত, 1875 খ্রিস্টাব্দ। তাহলে দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে কি হচ্ছে না, কৃষকদেরকে কেন্দ্র করে বা কৃষক বিদ্রোহ হওয়ার পরে সেই সময় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, এবং সেই সময় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। তাহলে সেই সময়কালে দাক্ষিণাত্যকে কেন্দ্র করে কৃষক বিদ্রোহ যে তৈরি হয়েছিল, সেই সময় যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, তুলনমূল্য হ্রাস, বাণিজ্যিক ক্ষেত্রে অসঙ্গতি, এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা কি বলবো, দাক্ষিণাত্য হতো, দাক্ষিণাত্য হাঙ্গামা। দাক্ষিণাত্য হাঙ্গামা স্বাভাবিকভাবে আমরা কি দাক্ষিণাত্য হাঙ্গামা। তাহলে এটা আমরা দাক্ষিণাত্য হাঙ্গামা জানলাম। এর পরের কোয়েশ্চেন আমরা চলে আসবো। পরের কোয়েশ্চেন বলতে আমরা কোশ্চেনের যে 4 নম্বর 3 নম্বর, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 4-এর দাগের আমরা 1-এর কোশ্চেনটা কি আছে, লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল। তাহলে লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কি ছিল। তাহলে বঙ্গভঙ্গ স্বাভাবিকভাবে আমাদের কবে হয়েছিল, বাংলা ভাগের পরিকল্পনা কার্জন লর্ড কার্জন কবে করছেন, লর্ড কার্জন বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কি ছিল। তাহলে বঙ্গভঙ্গ কার্যকর যেটা হচ্ছে সেটা কবে হচ্ছে না, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কি হচ্ছে না, বঙ্গভঙ্গ কার্যকর হচ্ছে বাংলা ভাগ। তাহলে কার্জন বাংলা ভাগ করছেন কেন, বাংলা ভাগের পেছনে তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল। উদ্দেশ্য কি থাকা উচিত না, তার উদ্দেশ্য ছিল প্রশাসনিক স্বার্থ। তাহলে প্রশাসনিক স্বার্থে জাতীয়তাবাদের কেন্দ্রভূমি বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল, যাতে জাতীয়তাবাদের যে প্রক্রিয়া বা জাতীয়তাবাদের যেটা গতি বা জাতীয়তাবাদের যে প্রক্রিয়াটা সেটা দুর্বল হয়ে যায় যাতে। তাহলে জাতীয়তাবাদের আন্দোলনের গতি প্রকৃতিটাকে মানে কি করে দেওয়া, দুর্বল করে দেওয়ার জন্য
তাহলে কোশ্চেন কি হচ্ছে, প্রথম হচ্ছে উদ্দেশ্য কি হওয়া উচিত, জাতীয়তাবাদের গতি প্রকৃতিকে দুর্বল করে দেওয়া। এটা গেল 1 নম্বর। এরপরে কি আসবে না, অবিভক্ত যে বাংলা, সে বাংলাকে কি করে দেবে না, সেই বাংলাকে কার্যর যে জাতীয়তাবাদের যে কেন্দ্রভূমি লীলাভূমি, সেটাকে আমরা দেখবো যে দুর্বল করে দেওয়ার যে প্রক্রিয়াটা শুরু করছে, যাতে ঐক্যবদ্ধ বাঙালির ঐক্যবদ্ধ বাঙালির যে একতার যে শক্তি, সেটাকে মূলত কি করে দিচ্ছে না, দুর্বল করে দিচ্ছে। মানে পূর্ববঙ্গে মানুষের যে জনসংখ্যা সেই সময়কালে ছিল 3 কোটি। পূর্ববঙ্গ, এখানে কি করে দেওয়া হচ্ছে না, দেখানো হচ্ছে যে 3 কোটির মধ্যে 1,20,00,000 1,20,00,000 হিন্দু দেখানো হচ্ছে, হিন্দুদের জনসংখ্যা, এবং 1,80,00,000 80,00,000 1,80,00,000 মুসলমান দেখানো হচ্ছে। এরপরে কি হচ্ছে না, এই যে ঐক্যবদ্ধ যে ফাটল, এই ঐক্যবদ্ধের ফাটল কার্যর কিন্তু তৈরি করছে, যাতে আন্দোলনটা আর ঐক্যবদ্ধভাবে না করে, তাহলে কি হবে না, যদি দুর্বল হয়ে যায়, তাহলে তারা যে আন্দোলন করছে সেটা সেইভাবে সেই গতি প্রকৃতিতে আর কিন্তু হবে না। তাহলে এটা একটা গেল। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে কোশ্চেনটা কি আছে না, কোশ্চেনটা আছে 1907 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। তাহলে গুরুত্ব বলেছে, তাহলে আমরা কে সুরাট অধিবেশনের গুরুত্ব জানতে হবে। তাহলে আমরা দেখছি কি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। তাহলে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা প্রত্যেকটা প্রদেশে হচ্ছে, প্রত্যেকটা শহরে হচ্ছে, প্রত্যেক বছর প্রতিষ্ঠা হচ্ছে জাতীয় কংগ্রেসের সম্মেলন সভা। এই প্রতিষ্ঠার পর একসময় আমরা দেখবো কি না, জাতীয় কংগ্রেসের দেখছি সভাপতি কি হচ্ছে, প্রত্যেকটা অধিবেশন ও সম্মেলনে সভাপতি বা প্রথম সম্মেলনে যেমন আমরা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তারপরে দাদাভাই নৌরোজি, প্রত্যেকটা মানে হচ্ছে অধিবেশনে বা সভাতে আমরা আলাদা আলাদা সভাপতি আসছেন, তারা হচ্ছে সভাপতিত্ব করছেন, জাতীয় কংগ্রেসের মানে যে গতি প্রকৃতি সেটা বজায় রাখছেন। এরপরে যেটা হচ্ছে না, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল, সেই সুরাট অধিবেশনের গুরুত্ব আমরা দেখে নেব। সুরাট অধিবেশনের গুরুত্ব কি কি ছিল না, সুরাট অধিবেশন হয়েছিল, কংগ্রেসের মধ্যে ফাটল ধরে দিয়েছিল। কি হয়েছিল? কংগ্রেসের মধ্যে ভাঙন। তাহলে গুরুত্ব কি, প্রথম জাতীয় কংগ্রেসের মধ্যে ভাঙন দেখা দিয়েছিল, জাতীয় কংগ্রেসের মধ্যে ভাঙন, জাতীয় কংগ্রেসের মধ্যে
ভাঙন দেখা দিয়েছিল। 1 নম্বর জাতীয় কংগ্রেসের মধ্যে তাহলে কি দেখা দিচ্ছে? ভাঙন দেখা দিচ্ছে। জাতীয় কংগ্রেস কি হবে? এরপর 2 নম্বর কি? জাতীয় কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুটি ভাগ কি? জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থীতে। জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে দুটি ভাগ কি কি? একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী। তাহলে এটা গেল একটা গুরুত্ব। তাহলে হলো দুটো। আর কি না, জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা দেখব কি না, কর্মসূচি কোথাও গিয়ে গতি প্রকৃতি হারিয়ে ফেলছে। কর্মসূচি সুসম্পন্নভাবে কিন্তু আর কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া মানে সম্ভব হচ্ছে না, দুর্বল হয়ে পড়ছে। জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতৃবৃন্দদের কিন্তু কি হচ্ছে? দুর্বলতা প্রকাশ্যে আসছে। জাতীয় কংগ্রেসের নরমপন্থী যারা, তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছে। এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশন, সুরাট অধিবেশন, এক্ষেত্রে মেন যে গুরুত্ব সেটা হচ্ছে কংগ্রেসের মধ্যে ভাঙন, এবং কংগ্রেস মোটামুটি কি হয়ে যাচ্ছে? দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং তাদের আন্দোলনের গতি প্রকৃতিটা কমে যাচ্ছে, এবং তারা দুটো ভাগে মানে বিভক্ত হয়ে পড়ছে। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3-তে, হিলবার্ট বিল বিতর্ক। 4-এর দাগের 3-এর কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। হিলবার্ট বিল বিতর্ক। হিলবার্ট বিল বিতর্ক কি জানতে হবে আমাদেরকে। স্থায়ীভাবে কোন ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার ছিল না। লর্ড রিপনের আইন সচিব সিপি হিলবার্ট, সিপি হিলবার্ট, লর্ড রিপনের আইন সচিব সিপি হিলবার্ট কি করছে না 1883 খ্রিস্টাব্দে একটা বিল পাস করছেন। সেই বিল পাস করে কি করছে না ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দিচ্ছেন। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে যে বিষয়টা না, ভারতীয় বিচারকদের যখনই ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হচ্ছে, আর পরে আমরা দেখবো গিয়ে কি হচ্ছে না, ইউরোপীয়রা বিরোধিতা করছেন, এবং তাদের বিরোধিতার ফলেই আমরা দেখবো ভারতীয়দের পক্ষ থেকে, ভারত সভার পক্ষ থেকে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এবং এই যে পাল্টা যে আন্দোলন ভারতীয়দের সঙ্গে ইউরোপীয়দের, এই যে এক প্রকার বিতর্কিত, সেটা হচ্ছে হিলবার্ট বিল বিতর্ক। তাহলে এক কথা আমরা জানবো কি, যদি হিলবার্ট বলতে কি বোঝো বা বলতে কি বোঝায় না, ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না, কিন্তু লর্ড রিপনের আইন সচিব সিপি হিলবার্ট কি করছেন, একটা প্রস্তাব বিল পাস করছে। সেই বিলে আমরা দেখবো যে ভারতীয়দের বিচার করার অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু যখনই অধিকার দেওয়া হচ্ছে তার বিপরীতে আমরা কি দেখছি না, পাল্টা ইউরোপীয়রা বিরোধিতা করছে, এবং তারপরেই কিন্তু কি হয়ে যাচ্ছে, ভারতীয়রাও ভারত সভার উদ্যোগে
তারাও কিন্তু এই বিলের প্রত্যুত্তরে আন্দোলন করছে। এই যে এক প্রকার বিতর্কিত মানে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, এই যেটা এটাকেই আমরা কি বলবো না গিলবার্ট বিল বিতর্ক। তাহলে এটা হয়ে গেল, তোমরা সবাই কিন্তু পারবে। এবার কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 এ যে কোশ্চেনটা আছে, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো। মানে এখানে কুফল মানে খারাপ দিকগুলো দেখাতে হবে, মানে কি কি খারাপ দিক ছিল আমাদেরকে। তাহলে প্রথম আমরা জানবো যে চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত স্বাভাবিকভাবে 1700 আমরা জানি সকলেই 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে। এই চিরস্থায়ী বন্দোবস্ত কার সাথে কার হচ্ছে আমরা জানি, কার সাথে কার হচ্ছে না কোম্পানির সঙ্গে জমিদারদের। তাহলে কার হচ্ছে কোম্পানির সঙ্গে জমিদারদের। জমিদারদের হচ্ছে কোম্পানির সঙ্গে জমিদারদের। এই যে বন্দোবস্তটা দেখা দিচ্ছে 1793 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায়। তাহলে এক্ষেত্রে কৃষক সমাজের উপর কি প্রভাব পড়েছিল সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে কোম্পানি কি করে দিচ্ছে না জমিদারদেরকে একটা নির্দিষ্ট আয় বা রাজস্ব, মানে তাদেরকে একটা রাজস্ব দিতে হবে, সেটা ঠিক করে দিচ্ছে কে না কোম্পানি। এরপরে জমিদার কি করছে না জমিদার এরপর সেটা কৃষকদের কাছ থেকে বেশি হারে আদায় করছে, মানে যেটুকু কোম্পানি ঠিক করে দিচ্ছে তার থেকেও কিন্তু অত্যধিক হারে তারা কিন্তু কি করছে না রাজস্ব আদায় করছে। এর ফলে কৃষকদের ওপর এক প্রকার কি না প্রভাব পড়ছে, ক্ষতিকর প্রভাব। তাদেরকে তাদেরকে কি করা হচ্ছে এক প্রকার শোষণ করা হচ্ছে, তাদেরকে অত্যধিক হারে রাজস্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এবার জমি থেকে তাদেরকে কি করা হচ্ছে মানে যে জমিটা তাদেরকে চাষ করে দেওয়া হয়েছিল সেখান থেকে কি করে দেওয়া হচ্ছে না উৎখাত করে দিচ্ছে। এরপর জমিদারদের দ্বারা কি হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে। এই যে তাদের ওপর যে কুফলগুলি পড়েছিল, খারাপ প্রভাবগুলি, এটা হচ্ছে জমিদারের দ্বারা তারা কি হতো শোষিত হতো বা শোষণ করা হতো এক প্রকার। তারা নির্দিষ্ট রাজ্যের থেকেও কিন্তু তাদেরকে বেশি পরিমাণে রাজস্ব দিতে হতো। এর ফলে তাদের ওপর কিন্তু আমরা কি দেখব যে একটা খারাপ প্রভাব কিন্তু পড়ছে। এরপর কোশ্চেন নাম্বার আমরা চলে যাই 5। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে কোশ্চেন প্রথম কোশ্চেনটা কি আছে 5 এর কোশ্চেন কি আছে উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। তাহলে উপনিবেশ সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক কারা। মধ্যবিত্ত ভদ্রলোক। তাহলে উপনিবেশিক সমাজে আমরা কি দেখবো না উপনিবেশিক সমাজে ব্রিটিশ উপনিবেশিক সমাজে কি হচ্ছে না যারা আর্থিক দিক থেকে সচ্ছল এবং
একটা মাঝামাঝি স্তরে আছেন। উঁচু হিন্দু সম্প্রদায়ভুক্ত যে মানুষজন, তাদের আমরা কি বলছি? মধ্যবিত্ত ভদ্রলোক বলছি, যারা কিন্তু কি না পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষজন। তাহলে আমরা আরেকবার যদি বলে দিই, মানে বিষয়টা কি না, মধ্যবিত্ত ভদ্রলোক কারা? না, ব্রিটিশ উপনিবেশিক শাসন কালে আর্থিক দিক থেকে যারা সচ্ছল ও যারা কি না একটা মাঝামাঝি স্তরে থাকে এবং উচ্চ হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন, তারাই কিন্তু মধ্যবিত্ত ভদ্রলোক। এবারে আমরা দেখে নেব 4-এর কোশ্চেন নম্বর 6। পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? 4-এর পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই স্মরণীয় কেন? তাহলে পণ্ডিতা রমাবাই নারী শিক্ষার ক্ষেত্রে একজন অন্যতম ব্যক্তিত্বের অধিকারী। কে নাই? পণ্ডিতা রমাবাই। তিনি কি করছেন না, নারী শিক্ষার ক্ষেত্রে নারীদের শিক্ষার জন্য কিন্তু কি না বিভিন্ন সংস্কারমূলক কাজ করছেন। কেন? তিনি কি একজন ব্রাহ্মণ্য পরিবারের মেয়ে। তিনি তার একজন কে? ব্রাহ্মণ্য পরিবারের মেয়ে। তিনি একজন শূদ্রকে বিয়ে করেছিলেন। বিয়ে করার কিছুদিন পরেই যখন তার স্বামী মারা যান, তখন কি করছেন পণ্ডিতা রমাবাই? মারা যাওয়ার পর বিধবা অবস্থায় তার মেয়েকে নিয়ে তিনি ইংল্যান্ডে ডাক্তারি পড়তে যান এবং ডাক্তারি পড়ে আসার পরে এরপরে কি করছেন তিনি না, বিধবা মহিলাদের জন্য, কি বললাম, বিধবা মহিলাদের জন্য আশ্রম তৈরি করছে। এই যে পণ্ডিতা রমাবাই নারীদের শিক্ষার জন্য এগিয়ে আসছেন, নারী সমাজকে উদ্বুদ্ধ করছেন এবং তিনি বিধবাদের জন্য আশ্রম তৈরি করছেন। এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বা কুসংস্কার মুক্ত সমাজ গঠনে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং নারী জাতিকে শিক্ষার আলোয় শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য তার যে আন্দোলন, তার যে কৃতিত্ব, তার জন্যই তিনি কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এরপরে আমরা 5-এর দাগের কোশ্চেন চলে যাবো। 5 দাগের কোশ্চেনগুলো কোশ্চেনটা প্রথম কোশ্চেন কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের কি? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম 2টি দশকের কার্যাবলী আলোচনা করো। প্রথম যেটা না, আমরা কি দেখছি না, ভারতীয় জাতীয় কংগ্রেস, তাহলে জাতীয় কংগ্রেসের কার্যাবলী, জাতীয় কংগ্রেসের কার্যাবলী। তবে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হচ্ছে না, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা কাল
1885 খ্রিস্টাব্দ, 28 ডিসেম্বর। এই যে 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেস মোটামুটি প্রতিষ্ঠা করা হচ্ছে। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, প্রথম সভাপতি থাকছে কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এ কোথায়? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। আমরা দেখবো যে এই সময়কালে প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় সভাপতি থাকছেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সভাপতি কে সে সময়? সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়। এরপরে জাতীয় কংগ্রেসের সময় যেটা তাদের কার্যাবলী, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সেই সময়কালে যার নেতৃত্বে ছিলেন তারা সদস্য যদি আমরা দেখেন তাদেরকে, কে কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, আনন্দমোহন বসু, প্রত্যেকেই ছিল, গোপালকৃষ্ণ গোখলে। এরা ছিলেন কি? জাতীয় কংগ্রেসের সময় তারা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকটা অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করে নির্বাচিত সদস্য। এরা কিন্তু এদের কিন্তু আমরা 2 দশকের মধ্যে তো কার্যাবলীটা দেখবো, মানে এদের কার্যাবলী কি কাজ এরা করেছেন। তাহলে জাতীয় কংগ্রেস 1885 থেকে আমরা দেখবো 1905 বা 1885 1885 থেকে তাহলে আমরা কি দেখবো না, এই সময়কালে আমরা জাতীয় কংগ্রেসের কার্যাবলী আমরা কিন্তু একটু লক্ষ্য করব। মানে এই সময় জাতীয় কংগ্রেস, তাহলে জাতীয় কংগ্রেস কি করেছিল, তাদের কর্মকাণ্ড 2 দশকের মধ্যে তার কর্মকাণ্ড কি ছিল। তাহলে আমরা কি দেখবো, জাতীয় কংগ্রেস প্রথমত আবেদন, যে নরমপন্থী জাতীয় কংগ্রেস সদস্য তারা কি আবেদন নিবেদন নীতির ওপর ভিত্তি করে কর্মপদ্ধতির উন্নয়ন করেছিলেন। আবেদন আবেদন নিবেদন আবেদন নিবেদন নীতি, তারা কি না আবেদন নিবেদন নীতির ওপর ভিত্তি করে কি করছেন না, ব্রিটিশদের কাছ থেকে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তারা কিন্তু ছিনিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। এটা কিন্তু কি না চরমপন্থীদের ক্ষেত্রে এরকমটা ছিল না। তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জাতীয় দাবি দাবা পূরণের পক্ষপাতী ছিলেন। কিন্তু এরা কোন কোন ক্ষেত্রে দাবিগুলো করেছিল আমরা একটু দেখে নেব। কোন কোন ক্ষেত্রে আমরা দেখব, সাংবিধানিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তার দাবি দেওয়া, মানে এটা কার্যাবলী, মানে তারা হচ্ছে আন্দোলন করছে আবেদন নিবেদন নীতির উপর ভিত্তি করে, এবং তাদের আবেদনগুলো কি ছিল, মানে তারা কিভাবে ব্রিটিশদের কাছ থেকে সেই যে দাবিগুলো কিভাবে তারা হচ্ছে নেবে। তাহলে একটা হচ্ছে প্রথমে কি দাবি দাবি কি ছিল, সাংবিধানিক সাংবিধানিক সংস্কারের দাবি। 2 হচ্ছে
প্রশাসনিক সংস্কারের দাবি। আর একটা কি? অর্থনৈতিক নৈতিক সংস্কারের দাবি। আর গণতান্ত্রিক দাবি আছে। এরপরে এগুলো আমরা একটু আলোচনা করে নিই। না, সাংবিধানিক সংস্কারের দাবি প্রথম যেটা আছে সেটা কি না, ব্রিটিশদের কাছে, ইংরেজদের কাছে কি হবে, তারা সাংবিধানিক মানে তাদের যে কেন্দ্রীয় প্রশাসন, সেখানে ভারতীয় প্রতিনিধি নিয়োগের কথা বলা হচ্ছে। ভারতীয় কেন্দ্রীয় প্রশাসনে ভারতীয় প্রতিনিধি নিয়োগের তারা দাবি তুলছে। তাহলে কি তুলছে না, কেন্দ্রীয় প্রশাসনে তাদের ভারতীয় প্রতিনিধি যাতে থাকে তার জন্য। দ্বিতীয়ত কি না, দ্বিতীয়ত হচ্ছে তারা বার্ষিক বাজেট তৈরির পক্ষে তারা সওয়াল করছে, যাতে বার্ষিক বাজেট তৈরি করতে পারে। এরপরে প্রশাসনিক দাবি যদি দেখি, প্রশাসনিক দাবি কি করছে না, এই যে তারা ব্রিটিশদের বা ইংরেজদের কাছে যেটা প্রশাসনিক ক্ষেত্রে যেটা আমরা দেখব না, সেটা হচ্ছে গিয়ে যে সিভিল সার্ভিস পরীক্ষা একসঙ্গে ভারত এবং ইংল্যান্ডে চালু করতে হবে। আর কি, সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স যেটা ঊর্ধ্বসীমা সেটা 21 করতে হবে। এই যে তারা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স এবং সেটা একই সঙ্গে ভারতে করতে হবে ইংল্যান্ডের সাথে, এই দাবিগুলো প্রশাসনিক সংস্কার। এবং অর্থনৈতিক সংস্কারের দাবি কি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখবো যে না, ভারতের বিভিন্ন ভূমি বন্দোবস্ত, বিভিন্ন হচ্ছে আন্দোলন, বিদ্রোহ হওয়ার ফলে কি হচ্ছে না, ভারতের যে এক প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে যে ভারত কি হয়েছে, তাদের দারিদ্রতা, যে অর্থ শোষণের চিত্র, সেটা যে সেই সময়কালীন আমরা যে দাদাভাই নৌরোজি যে সম্পদের যে বহির্গমন মানে যে ডেন থিওরি, তার যে গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আর অনেকের ইন্ডিয়ান ইকোনমি, প্রত্যেকটি গ্রন্থে তারা কি করছে দেখানো হচ্ছে ভারতের অর্থনৈতিক শোষণের চিত্র তুলে ধরা হচ্ছে। সে অর্থনৈতিক যে দিকটা তুলে ধরছে তারা, যে কিভাবে ভারতের সম্পদ ব্রিটেনে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার ফলে কি হচ্ছে না, ভারত ক্রমশ দারিদ্র্যে পরিণত হচ্ছে এবং ইংল্যান্ড কি হচ্ছে না, উন্নতি হচ্ছে, সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে। এই যে তাদের কি হবে, তারা দাবি কি করবে, তারা দাবি করছে সম্পদের সংরক্ষণ, জাতীয় যাতে উন্নয়ন হয় তাদের, এবং তারা যাতে তাদের যে সম্পদ সুরক্ষিত থাকে। তাহলে তারা প্রতিনিয়ত কি করছে না, তারা অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে দারিদ্রতার প্রভাব বা দারিদ্র দেখা দিচ্ছে তার প্রত্যুত্তরে তারা যে এই জাতীয় সম্পদের যে সংরক্ষণের কথা বলছে, জাতীয় সম্পদ হচ্ছে বজায় রাখার কথা বলছে, তাহলে এই বিষয়গুলোর কথা তারা বলছে সুরক্ষিত থাকে তাদের সম্পদ এবং সেটা যেন না হস্তক্ষেপ করা হয়। এরপরে গণতান্ত্রিক যেটা দাবি তাদের ছিল, মানে গণতান্ত্রিক হারে মানে গণতান্ত্রিক ভাবে তাদের যে দাবিগুলো ছিল, যেটা ব্রিটিশ আইনের দ্বারা তাদের যে মানে সাংবিধানিক বলবো না, মানে হচ্ছে তারা কিভাবে তাদের আইনের বিরোধিতা করছে, মানে তাদের মানে সংবাদপত্রের স্বাধীনতা তাদের কাছ থেকে যাতে খর্ব করে না নেওয়া হয়, মানে আইনের সঙ্গে মানে যাতে সাম্য তাদের প্রতিষ্ঠার সুযোগ মানে তো হচ্ছে করা হয়, তাদের হচ্ছে কি তাদের হচ্ছে বিরোধিতা করা হয়েছিল কোন কোন আইনগুলোর, যেমন প্রত্যেকটা আইন অগণতান্ত্রিক আইন যেগুলো হচ্ছে মানে হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, হচ্ছে
বিশ্ববিদ্যালয় আইন, মানে প্রত্যেকটা আইন তারা যেভাবে মানে এস্টাবলিশ করেছিল ভারতে, সেই আইনগুলোর ক্রমশ আমরা কি দেখবো না বিরোধিতা করা হচ্ছে, এবং সেই আইনগুলো প্রত্যাহার করতে নেওয়ার কথা বলা হচ্ছে। তাদের এই সমস্ত দাবিগুলো জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ের মরামপন্থী কার্যাবলীর মধ্যে পড়ে। সেটা হচ্ছে গিয়ে সময়কালটা কত 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে এই সময়কালের মধ্যে আমরা কি দেখবো, জাতীয় কংগ্রেসের মরামপন্থী পর্যায়ের কার্যাবলী, সেই কার্যাবলীটা প্রথমত 2 দশকের মধ্যে সম্পূর্ণ হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তাহলে আমরা কি দেখবো, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করবো, মানে আলোচনা করতে মানে করার কথা বলা হচ্ছে। তাহলে প্রথমত আমরা দেখবো যে বিদ্যাসাগর শিক্ষা ও সমাজের ক্ষেত্রে কিরূপ ভূমিকা বা কিরূপ অবদান রেখেছে, সেটা কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমত বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগরের কি সমাজ ও শিক্ষা সংস্কার, তাহলে সমাজ শিক্ষা সংস্কার, তাহলে তার আগে আমরা কি বিদ্যাসাগরকে জেনে নেব। তাহলে বিদ্যাসাগর প্রথমত ঊনবিংশ শতকে একজন অন্যতম গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সমাজ সংস্কারক হলেন কে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সমাজ ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী হয়ে আছেন। কেন, যদি আমরা সমাজ আগে বলি সমাজ, তাহলে সমাজে যে অমানবিক প্রথা প্রচলিত ছিল আর যে মানবিক প্রথা সেগুলোকে তুলে ধরেছিল, সেক্ষেত্রে তার কিন্তু কৃতিত্ব বা অবদান অনস্বীকার্য। প্রথমত আমরা দেখবো কি না সমাজের ক্ষেত্রে তিনি কি করেছিল, সমাজের ক্ষেত্রে কি করেছিল না সমাজে তিনি জাতপাত, বাল্য বিবাহ, বহু বিবাহ, এই যে অমানবিক প্রথা সেগুলার বিরোধিতা করেছিল, এবং যেটা সর্বশ্রেষ্ঠ অবদান সেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহের প্রবর্তনের জন্য আন্দোলন করেছিল। তাহলে বিধবা বিবাহ, বিধবা বিবাহ, বিধবা বিবাহ, তাহলে বিধবা বিবাহের জন্য 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেছিল, এবং বিধবারা যাতে পুনরায় আবার বিবাহ করতে পারে তার জন্য আইন করে, তার জন্য আইন করে লর্ড ক্যানিং এর সময়, লর্ড ক্যানিং এর সময় কি না লর্ড ক্যানিং এর সময় 15 নম্বর রেগুলেশন জারি করে, কত নম্বর 15 নম্বর রেগুলেশন জারি করে এই আইনটা বা বিবাহটা চালু করেছিল। এক্ষেত্রে বিধবা বিবাহের ক্ষেত্রে গেল। এরপরে বাল্য বিবাহ, বাল্য বিবাহ, তিনি কি বাল্য বিবাহে বিরোধিতা করছেন, কুসংস্কার মুক্ত সমাজ গঠনের কথা বলছেন। এরপরে কি 3 নম্বর
3 নম্বর কি আসবে আমাদের? জাতপাত, অমানবিক যে প্রথা তার হচ্ছে বিলোপ সাধন। জাতপাত, অস্পৃশ্যতা, জাতপাতের তিনি কি করছে? বিরোধিতা করছেন। জাতপাতের বিরোধিতা করছেন। বাল্য বিবাহ, বহু বিবাহের বিরোধিতা করছে, বহু বিবাহ, বহু বিবাহের বিরোধিতা করছেন। এই যে সমাজের যে একটা সামাজিক সংস্কার, এই সামাজিক সংস্কারের ক্ষেত্রে বা কুসংস্কার মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে এই অমানবিক প্রথাগুলোকে রদ করার ক্ষেত্রে, মানবিক প্রথাগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে পক্ষপাতী ছিলেন। তার জন্য তার সমাজের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবদান। এবার শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারের মধ্যে কি আসবে না, বিদ্যাসাগর আমরা দেখব শিক্ষা সংস্কার। শিক্ষা ক্ষেত্রে কি সংস্কার না, আমরা দেখবো বিদ্যাসাগরের যেটা সর্বশ্রেষ্ঠ, তিনি কি করছে না, বর্ণ পরিচয়। অনেক বই তিনি লিখেছেন, বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, সীতার বনবাস, ভান্তি বিলাস, হ্যাঁ, তার একটা সম্পূর্ণ আত্মজীবনী আছে, প্রভাবতী সম্ভাষণ। তাহলে এই যে শিক্ষা ক্ষেত্রে তার যে ছোটদের জন্য এই যে বর্ণ পরিচয়, 855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। সময়কালটা কত? 1855 খ্রিস্টাব্দে। আরো অনেক আছে, কথামালা, বোধোদয়, এগুলো আমাকে জানতে হবে। এরপরে কি নারীদের জন্য, নারীদের জন্য বিদ্যালয়। নারীদের জন্য তিনি কি করছে, কি তৈরি করছে? বিদ্যালয় তৈরি করছে। নারী, নারীদের জন্য বিদ্যালয়, নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করছে। নারীদের জন্য কটা বিদ্যালয় স্থাপন করেছিল? 35টা। তাহলে আমরা দেখবো নারীদের জন্য 35টা বিদ্যালয় তৈরি করেছিল। নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য কি করেছিল? তারা কে এগিয়ে নিয়ে এসেছিল, যারা তারা শিক্ষা গ্রহণ করতে পারে, কুসংস্কার মুক্ত সমাজ থেকে বেরিয়ে আসতে পারে। এই যে নারীদের যে অমানবিক যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে নারীদেরকে সচেতন করা, সেই বিষয়গুলো সম্পর্কে নারীদেরকে শিক্ষার জগতে নিয়ে আসা, সচেতন করা, একটা হচ্ছে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার কথা বলেন। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারে তার যে আধুনিকতা, তার যে ঐতিহ্য, তার জন্য ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। ট্র্যাডিশনাল মডার্নাইজার কি বলা হচ্ছে? ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। তাহলে এই যে বাল্য বিবাহ, মানে সমাজ সংস্কারের ক্ষেত্রে বাল্য বিবাহ, বহু বিবাহ, তারপরে হচ্ছে বিধবা প্রবর্তন, আর শিক্ষার ক্ষেত্রে যে নারীদের জন্য বা বালিকা বিদ্যালয় স্থাপন, তারপরে হচ্ছে নারীদেরকে শিক্ষার আলো নিয়ে আসছে, ছোটদের জন্য বিভিন্ন বর্ণ পরিচয়, কথামালা পদ, এগুলো আলোচনা করা হচ্ছে। এই যে তার যে কৃতিত্ব, তার যে অবদান, এই জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং তার অবদান অনস্বীকার্য। আমরা আজকে আমরা কোশ্চেন দেখে নেবো। তুমি কি মনে করো 857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো 857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? না, শুধু কেবল সিপাহী বিদ্রোহ ছিল না। আমি যদি মনে করি তাহলে কেবল কি না, সিপাহী বিদ্রোহ ছিল না। এরপরে আমরা দেখবো কি না, 1857 খ্রিস্টাব্দে
সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের সিপাহী বিদ্রোহের সূচনা হচ্ছে। এর ফলে অনেক বিতর্ক রয়েছে না, অনেকেই একটি সিপাহী বিদ্রোহ বলছে, অনেকেই সিপাহী বিদ্রোহ আবার অনেকেই জাতীয় বিদ্রোহ কেউ কেউ আবার কি বলছে, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আবার কেউ সামন্তদের বিদ্রোহ বলছে, সামন্তদের বিদ্রোহ। এরপরে এই সিপাহী বিদ্রোহ, তাহলে আমরা দেখবো যে অনেকেই কি করছে না 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহে বলে উল্লেখ করেছে। যেমন চার্লস রেইক্স কে চার্লস রেইক্স কি করছে, একে কি বলছে ব্রিটিশ ঐতিহাসিক চার্লস এই বিদ্রোহটা কি বলছে যে এটা হচ্ছে সিপাহীদের বিদ্রোহ। আর ভারতীয় ঐতিহাসিকের মধ্যে কে কারা কারা ছিল যারা বিদ্রোহটাকে আমরা কি হচ্ছে কি বলছে, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমেদ খান, এরা কি বলছে না এটা ছিল সিপাহী বিদ্রোহ। কারণ প্রথমে সিপাহীরাই কিন্তু এই বিদ্রোহে কি করেছিল না যোগদান করেছিল, হচ্ছে ভারতীয় যারা আছে তারাও বলেছিল সমর্থন করেছিল। তাহলে মূলত প্রথমে সিপাহীরা এই বিদ্রোহে যোগদান করেছিল এবং তারাই প্রথমত এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। তাই জন্য প্রথমত আমরা এই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করে থাকি। কিন্তু আবার বিপরীতে অনেকে কি করছে, মেলসন আর কে জন কে, এরা সব কি বলছে না, এরা যেটা বলছে যে এটা কখনোই সিপাহী বিদ্রোহ ছিল না, এরা হচ্ছে ভারতীয় মানে ব্রিটিশ ঐতিহাসিক ছিল জন কে মেলসন, এরা হচ্ছে জাতীয় বিদ্রোহ বলছে। মানে এই জাতীয় বিদ্রোহ কেন বলছে না, এখানে সকল মানুষ অংশগ্রহণ করেছিল, জাতীয় ক্ষেত্রে অংশগ্রহণ করেছিল বলে বা সবাই এগিয়ে এসেছিল এই ক্ষেত্রে হচ্ছে ধর্ম নির্বিশেষে সবাই, তার জন্য এক্ষেত্রে তারা কিন্তু একে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করছে বা এটাতে জাতীয় বিদ্রোহের পক্ষে তারা সমর্থন দিচ্ছে। এরপরে আমরা দেখব যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হচ্ছে, সংগ্রাম বলা হচ্ছে, কে বলছে এটা, বিনায়ক দামোদর সাভারকর। কে বিনায়ক দামোদর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর সাভারকর কি বলছে, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে কেন বলছে না, এখানে সকল মানুষের একত্রিত হয়ে আন্দোলনের যে গতি প্রকৃতি বা তারা যে জাতীয় স্বার্থ, মানে জাতীয়তাবাদ, মানে জাতির ক্ষেত্রে বা একটা নেশনের ক্ষেত্রে কিভাবে সকলেই মানে এগিয়ে এসেছিল স্বয়ংসম্পূর্ণভাবে, সবাই কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল বলে, এবং তাদের যে একটা স্বাধীনতার যে ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছিল, তার জন্য তারা সকলেই কিন্তু তাদের জাতীয় স্বার্থকে মাথায় রেখে এবং জাতীয় ভিত্তি বা জাতীয় ভিত্তিপ্রস্তরকে সুদৃঢ় করতে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু একত্রিত ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল বলে এটাকে আমরা কি বলবো না, মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। এক্ষেত্রে যুক্তি যেটা দেখানো হয়েছে, এই জন্য সাভারকর এটাকে হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছেন। সামন্তদের বিদ্রোহ, কেউ কেউ এটাকে ব্রিটিশদের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে বিদ্রোহ বলছে, সামন্তদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে একজন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, কি রমেশচন্দ্র মজুমদার তিনি কি বলছেন,
ইনি বলছেন যে এটা সামন্তদের একটা মৃত্যুকালীন আত্মনাদ বলে অভিহিত করছেন, আত্মনাদ বলে। তাহলে এই যে, এবং তিনি সামন্তদের পক্ষে যুক্তি দিচ্ছেন। তাহলে এই যে কেউ বলছে সিপাহী বিদ্রোহ, কেউ বলছে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ, কেউ বলছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আবার কারো কারো মতে এটা সামন্তদের বিদ্রোহ। তাহলে এই প্রেক্ষিতে মানে সকলের যুক্তি, সকলের মত, তার ভিত্তিতে আমরা যদি এটাকে সঠিকভাবে বিচার করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যেটা এটা কোনো ক্রমেই কিন্তু আমরা কেবলমাত্র সিপাহী বিদ্রোহ বলতে পারবো না। কারণ এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আমরা উপস্থিতি এবং সকলের অংশগ্রহণের আমরা চিত্র কিন্তু পরিলক্ষিত হতে দেখতে পাই, এবং সকলের যুক্তিতে সেটা প্রমাণিত হয়। তার ভিত্তিতে আমরা যেটা পেয়েছি, তার ভিত্তিতে আমরা যুক্তি দিয়ে বলতে পারি যে এটা ছিল মহাবিদ্রোহ। সেটা বলতে কোনো আমাদের দ্বিধা নেই বা সংশয় নেই, কারণ এটা হচ্ছে সামগ্রিক একটা ফল। ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরের লাস্টের যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে নাম্বার 4, সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট কি ভূমিকা বা হিন্দু প্যাট্রিয়ট প্রতীকের কি ভূমিকা ছিল, এই কোয়েশ্চেনটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে তাহলে আদিবাসী উপজাতি মানুষের প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বা ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে বা ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম তাদের যে বিদ্রোহ, সেটা কি না সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। তাহলে বিদ্রোহের স্থান কোথায় কোথায় না দেখে নিতে হবে কোন কোন জায়গাগুলো। বীরভূম, মানভূম, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়েছিল। এদের যে লিডার, সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল না সিধু কানু চাঁদ ভৈরব। ভৈরব ইত্যাদি প্রমুখ। তাহলে এই যে কি বললাম না, এই যে সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে, যার মানে উল্লেখযোগ্য যে স্থানগুলো কোন কোন জায়গায় ছিল, বীরভূম, মানভূম হচ্ছে মুর্শিদাবাদ, মেদিনীপুর প্রভৃতি জায়গায়, এই নেতৃত্বে যারা ছিলেন তারা হলেন সিধু কানু চাঁদ ভৈরব। এরপরে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল না, সাঁওতালরা সরল, সাদাসিধে, শান্তিপ্রিয়, কঠোর পরিশ্রমী। তারা দামিনী কোহ, এক কথায় অর্থাৎ যেটা আমরা বলতে পারি পাহাড়ের প্রান্ত দেশ, সেটা সম্পূর্ণ ঘন জঙ্গলে ঢাকা ছিল। সেই পাহাড়ের প্রান্ত দেশ বা ঘন জঙ্গল, সেটাকে তারা চাষযোগ্য, বাসযোগ্য জমিতে রূপান্তরিত করছে। এবং সেটা আমরা দেখবো কি সেক্ষেত্রে কি করছে না ব্রিটিশরা কি করবে বা সরকার কি করছে না, সেই জায়গাটা তাদের কি
দখল করে নেওয়ার চেষ্টা করছে। এক প্রকার তাদের ওপর কিন্তু আমরা দেখবো যে ছিনিয়ে নেওয়া বা দখল করে নেওয়ার প্রবণতা বা প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এরপর তারা কি করবে? বিদ্রোহ করবে। তার মূলত আমরা এখন তাদের বিদ্রোহের কারণগুলো দেখে নেব। কারণ তাহলে সাঁওতালদের জমি হরণ, সাঁওতালদের জমি হরণ। তারা কষ্ট করে পরিশ্রম করে চাষযোগ্য বাসযোগ্য জমি রূপান্তরিত করছে বা তৈরি করছে, আর সেটা কি করছে না ইংরেজ সরকার ব্রিটিশ সরকার সেটাকে তাদের কাছ থেকে কি না ছিনিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে। তখন তারা কি করছে? তারা হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে, তারা হচ্ছে তার মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছে এবং তারা হচ্ছে পাল্টা বিপরীতে মানে বিদ্রোহ করছে। তাহলে কি? অত্যধিক রাজস্ব আদায়, অত্যধিক রাজস্ব আদায়, তাদের কাছ থেকে কি অত্যধিকার রাজস্ব আদায় করা হচ্ছে। যদি তারা রাজস্ব না দেয় তাহলে তাদের কি করা হচ্ছে না তাদের পরিবারের সন্তান, তাদের যে সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তার কাছ থেকে অত্যধিক হারে কিন্তু কি করা হচ্ছে না রাজস্ব আদায় করা হচ্ছে। এরপরে মহাজনদের শোষণ, মহাজনদের শোষণ। তাহলে মহাজনরা কি করছে? সাঁওতালদের ওপর নানাভাবে অত্যাচার করছে, শোষণ করছে। তারা যদি তাদের কথা মতো তাদের নির্দেশ মতো না চলে এবং তাদের রাজস্ব না দেয় তাহলে তাদের হচ্ছে পরিবার, সন্তান, তাদের হচ্ছে ছাগল, ভেড়া, গরু সমস্ত কিছু তারা কিন্তু মুরগি তাদের কাছে ছিনিয়ে নিয়ে হচ্ছে চলে আসছে, তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার করছে। তাহলে এর ফলে কি হচ্ছে? সাঁওতালদের মধ্যে বা সাঁওতাল উপজাতি বা জনজাতি মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আর এর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা কি করছে? বিদ্রোহের পথে পা বাড়াচ্ছে। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ কবে হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল সময়কালটা 1859 থেকে 60 খ্রিস্টাব্দে সময়কালে। 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে। নেতা কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, চরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, বিশ্বাস। বাংলায় নীল চাষ একটা অতি প্রাচীন পদ্ধতি বা চাষ। নীলকর, যারা নীলকর সাহেব তারা নীল চাষীদেরকে নীল চাষ করতে বাধ্য করত এবং তার বিপরীতে কি না নীলকর সাহেবদের অত্যাচারের বা নীল চাষ করার জন্য তাদেরকে যে নীলকর সাহেব বাধ্য করছে তার পাল্টা বিপরীতে যারা নীল চাষী তারা কিন্তু বিদ্রোহ করছে। এই তাকে আমরা কি বলবো? নীল বিদ্রোহ। তাহলে নীল চাষ একটা অতি প্রাচীন পদ্ধতি বা চাষ। এটা হচ্ছে 1859 খ্রিস্টাব্দে থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে নীল বিদ্রোহ হয়েছিল বাংলায় এবং নদিয়া, যশোহর এই জায়গাগুলোতে নীল বিদ্রোহ হচ্ছে। এই নীল বিদ্রোহ যে কারণ কেন হচ্ছে তার কারণ আমরা জানবো। কারণ, প্রথম কারণ যদি আমরা দেখি নীল বিদ্রোহের প্রথম কারণটা তাহলে কি?
কেন না নীলকর সাহেবদের অত্যাচার। প্রথমে হচ্ছে নীলকরদের অত্যাচার অত্যাচার নীলকর সাহেবরা নীল চাষীদের উপর নানাভাবে অত্যাচার করছে, তাদের নীল চাষ করতে বাধ্য করছে। যদি কেউ নীল চাষ না করে তাহলে তাদের উপর নানারকম ভাবে নির্যাতন করা হচ্ছে, শোষণ করা হচ্ছে। এরপরে কি দাদন প্রথা। দাদন প্রথার অর্থ কি? অগ্রিম অর্থ, অগ্রিম অর্থ। তাহলে এই নীল চাষ করানোর ক্ষেত্রে একটা অগ্রিম অর্থ বিঘা প্রতি সেটা হচ্ছে 2 টাকা করে দিত কারা? নীলকর যারা সাহেব নীল চাষীদের। এবং যদি একবার কেউ দাদন নিয়ে নিত তাহলে তাকে সারা জীবন নীল চাষ করতে বাধ্য করা হতো। এবং এই যে তারা নীল চাষ করতে নীলকরদের কাছে বাধ্য থাকছেন, এর ফলে তারা কি করছে? তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে এবং তারা হচ্ছে কি করছে? বিদ্রোহের পথে পা বাড়াচ্ছে। এটা গেল দাদন প্রথা। এরপরে কি আসবে? আইন প্রয়োগ, আইনের প্রয়োগ। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আমরা দেখছি কি 1930 ওই সময়কালে কি করা হচ্ছে না পঞ্চম ও সপ্তম আইন পাস করে নীলকরদের নীলকর সাহেবরা নীল চাষীদের কি না নীল চাষ করতে বাধ্য করছে, এবং যদি না নীল চাষ করে তাহলে তাকে কি করা হবে? সে আইনের আওতায় এনে তার উপর অত্যাচার করা হবে। এবং সেক্ষেত্রে তারা পাল্টা এই করতে প্রতিক্রিয়া তাদের হচ্ছে তারা বিদ্রোহ করতে বা করেছিল। আইনের প্রয়োগ করছে তাদের উপর। এরপরে তাদের উপর আরেকটা কি হবে? অবিচার। আইন প্রশাসন সমস্ত কিছুই কাদের হাতে ছিল? নীলকর সাহেবদের হাতে ছিল। তাহলে যারা নীল চাষী তারা প্রতিবাদ করে কিন্তু কোনো সুরাহা বা সুবিধা পায়নি। কারণ আমরা আগেই বলেছি যে হচ্ছে পুলিশ প্রশাসন সবাই কিন্তু ছিল হচ্ছে নীলকরদের হচ্ছে হাতে, এবং তারা কিন্তু কি করেছিল? তারা সমস্তটাই কিন্তু তাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল। যে ক্ষেত্রে মানে নীল চাষীরা মানে বিদ্রোহ করে প্রতিরোধ করে তারা কিন্তু হচ্ছে প্রতিবাদ করে কিন্তু কোনো সুরাহা পায়নি। নীল বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ নীল মুদ্রার মধ্যে এটা হচ্ছে আদিবাসী উপজাতি বিদ্রোহ। নীল বিদ্রোহ আমরা দেখবো যে হচ্ছে সে সময়কালে কি হচ্ছে না নীলকররা হচ্ছে নীল চাষীদের হচ্ছে অত্যাচার করছে। এটা একটা সময়কালে ঔপনিবেশিক সময়কালে একটা গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য বিদ্রোহ। এটা হচ্ছে এই সাঁওতাল বিদ্রোহের ফলে কি হয়েছিল না আমরা দেখবো যে অনেক মানে মানুষজন অত্যাচারিত হয়েছিল কাদের দ্বারা? না সরকারের হচ্ছে শোষণ নীতি এবং তাদের যে নীতির দ্বারা শোষণ নীতির দ্বারা। এরপরে নীল বিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখবো যে কি না নীল বিদ্রোহের ক্ষেত্রে সেই সময় বা সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহের ক্ষেত্রে সেই সময় একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পত্রিকা যেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, সেই পত্রিকায় কিন্তু তাদের হচ্ছে কথা কিন্তু তুলে ধরা হচ্ছে। এই ক্ষেত্রে উভয় বিদ্রোহের কথা কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে দেওয়া হচ্ছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট সম্পাদক হরিশ্চন্দ্র চন্দ্র মুখোপাধ্যায়। তাহলে এই যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকাটা, সেই পত্রিকায় কি করা হচ্ছে? দুটি বিদ্রোহের হচ্ছে শোষণের চিত্র কিভাবে তাদের ওপর উপনিবেশিক যে সরকার ব্রিটিশ সরকার
কিভাবে সাঁওতালদের ওপর অত্যাচার করছে, তাদের কাছ থেকে কিভাবে রাজস্ব আদায় করছে, এই যে বিষয়গুলো তাদের তুলে ধরছে সেই সময়কালের একটা পত্রিকা, সেটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট। এবং একইরূপ ভাবে আমরা দেখবো কি না, নীল বিদ্রোহের কথাও কিভাবে নীলকররা নীল চাষীদের উপর অত্যাচার করছে, তাদের হচ্ছে হচ্ছে মানে অগ্নিমর্থ দিয়ে কিভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে আসলে খাটানো হয়, মানে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে। তাহলে এই দুটা যে বিদ্রোহ, এই বিদ্রোহের সম্পূর্ণ তাদের যে মানে শোষণের চিত্রটা, মানে তাদেরকে কিভাবে হচ্ছে নীল চাষ বা করানো হচ্ছে নীলবিদের ক্ষেত্রে, সাঁওতালবিদের ক্ষেত্রে তাদের ওপর কি প্রভাব ফেলছে, বা প্রভাবের ফলে তাদের জীবনের প্রক্রিয়া কতটা ব্যাহত হয়েছিল, বা তারা কতটা হচ্ছে কি প্রভাবিত হয়েছিল, হচ্ছে এই প্রভাব হচ্ছে করেছিল তাদেরকে, কাদেরকে, সাঁওতাল জনজাতি এবং এই নীল চাষীদেরকে। সেই চরিত্র বা সেই চিত্রটা, সেই চিত্রটাকে সম্পূর্ণরূপে আমরা কি দেখবো না, এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।